দু একদিনের মাগুরার শিশুটির অবস্থার উন্নতির আশা চিকিৎসকদের। প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি। পাচারের অর্থ ফেরাতে আগামী সপ্তাহে বিশেষ আইন হচ্ছে। হাসিনা পরিবারের নামে কয়েকটি দেশে অর্থের সন্ধান। প্লট জালিয়াতির ৬ মামলার চার্জশিট অনুমোদন দুদকের। ডিসেম্বর টাইমলাইন ধরে নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন সিইসি। ঐক্যমত কমিশনের কার্যক্রমের কারণে নির্বাচন বাধাগ্রস্ত হবে না, আশ্বাস ডক্টর আলী রিয়াজের। জুলাই গণ অভ্যুত্থানে সংবিধান বাতিল হয়ে গেছে বললেন নাহিদ ইসলাম। বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করার আহ্বান রাজনৈতিক দলগুলোকে। বনানীতে ট্রাক চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত, চালককে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটামে অবরোধ প্রত্যাহার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মাগুরার শিশুটি প্রথমবারের মতো চোখের পাতা নাড়িয়েছে, এমন খবর দিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার। চিকিৎসকরা আশা করছেন আগামী ২-১ দিনের মধ্যে শিশুটির অবস্থার আরও উন্নতি হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজাদ মজুমদার এসব তথ্য জানিয়েছেন। শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, ওর কমান্ড লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে 2-1 দিনের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর রাখা হচ্ছে। প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট উনি এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকের শাস্তির দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসের প্যারিস রোডে বিক্ষোভ করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় রাজশাহী নাটোর রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই দাবিতে নগরীর তালাইমারি রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্র জনতা। নগরীর টাউন হল মোড়ে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে ধর্ষকদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষার্থীরা। আইনের মধ্য থেকেই নারী নিপীড়নকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। নারী নিপীড়কদের জন্য তদবিরকারীদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ারও দাবি ছাত্র সংগঠনটির। নারী নির্যাতন চলতে থাকলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল নেতারা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে নেতারা বলেন, নারীর প্রতি সহিংসতা গত কয়েক মাসে বেড়েছে এমন নয়, তা চলছিল গত 15 বছর ধরেই, কিন্তু গণমাধ্যম স্বাধীন না থাকায় বিষয়গুলো উঠে আসেনি। তখন এই দেশে আমার কোনো বোন ইফটিজিংয়ের শিকার হচ্ছে, তখন এই দেশেরই কোনো এক গ্রুপ ইসলামের ফতোয়া দিয়ে তাদেরকে জেল থেকে বের করে নিয়ে আসছে। কোনো ইফতিজার, কোনো ধর্ষণের প্রমোটকারীদেরও শাস্তি হতে হবে। যখন পৈশাচিক হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা ছিল, তখন মানুষজন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সেই জুলুম নির্যাতন আবারও যদি ফেরত আসে, তা অত্যন্ত কষ্টদায়ক, হৃদয় বিদারক। মানববন্ধনে ছাত্রদল নেতারা বলেন, দেশের আপামর জনতা সমর্থন দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না অন্তর্বর্তী সরকার। আমাদের মনে হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্বল সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরেও তারা আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে স্টেক হোল্ডার এবং যে 2-1 গুপ্ত সংগঠনের নেতারা যারা এখনো নারী নিপীড়নের পক্ষে তদবির করছে, তাদের বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সতর্ক ব্যবস্থা গ্রহণ করা উচিত। দিনের পর দিন এই নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, নারী নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে, ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। কিন্তু আমরা গণতান্ত্রিক ধারায় যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সরকারের নিকট শুনতে পাচ্ছি। আপনারা আইনের মধ্যে থেকে দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করবেন।
যদি এ ধরনের ঘটনা অব্যাহত থাকে, যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই, আমরা বলতে চাই অতি শীঘ্রই ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য। অবিলম্বে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তী সরকারকে কঠোর হবার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আগামী সপ্তাহে হচ্ছে বিশেষ আইন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে টাস্কফোর্সের বিশেষ বৈঠক শেষে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে পাচার করা অর্থের সন্ধান পেয়েছে BFIU ও যৌথ তদন্ত দল। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। শেখ হাসিনার আমলে $234 বিলিয়ন সমপরিমাণ অর্থ পাচার হওয়ার খবর জানায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সেই টাকা দেশে ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে জানানো হয়, পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ আইনের পাশাপাশি নিয়োগ দেওয়া হবে ল ফার্ম। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা। তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে এবং এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরও এক্সিলারেটেড করা হবে। প্রেস সচিব জানান, শেখ হাসিনা সহ 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পাচারের সন্ধান পেয়েছে কমিটি। পাচারের অর্থ ফেরাতে চলতি মাসে যুক্তরাজ্য সফর করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। সংযুক্ত অ্যাটাচিং বা ফ্রিজিং করা হয়েছে 124টা ব্যাংক অ্যাকাউন্ট এবং এই 124টা ব্যাংক অ্যাকাউন্টের মোট হচ্ছে 635.14 কোটি টাকা। রাজুকের 1.8 1,80,00,000 টাকার দলিল মূল্যের 60 কাঠার প্লট। শফিকুল আলম জানান, অর্থ পাচারকারীরা সন্তানের টিউশনির নামে সেমিস্টার প্রতি 400 কোটি টাকা পাঠিয়েছে। চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন। শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সব বই পৌঁছাতে আরও কয়েকদিন সময় লাগবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা 6 মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমিনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। এর মাধ্যমে পট পরিবর্তনের পর প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে শেখ পরিবারের সদস্যদের। চার্জশিটে আসামি তালিকা নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক APS মোহাম্মদ সালাউদ্দিন। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 2022 সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ 14 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। ডিসেম্বর টাইমলাইন ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন। প্রবাসীদের ভোটের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। এদিকে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুতির কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসিরউদ্দিন। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের টাইমলাইন নিয়ে আলোচনা করেন CEC। বলেন, ডিসেম্বর মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে কমিশন। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। এ সময় ব্রিটিশ হাই কমিশনার জানান, বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সকল ধরনের সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাজ্য। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে।
The UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. আমাদের নেক্সট পার্লামেন্টারি ইলেকশন নিয়ে আমাদের প্রস্তুতি কীরকম, তারপর ফরেন অবজারভারের বিষয়ে জানতে চেয়েছেন। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রমের কারণে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না, কারণ নির্বাচনের প্রস্তুতি নেবে সরকার ও নির্বাচন কমিশন। ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা হবে। আলোচনার দিনক্ষণ ঠিক না হলেও সংস্কার সুপারিশের ক্ষেত্রে 13 মার্চের মধ্যে রাজনৈতিক দলের মতামত চেয়েছে ঐক্যমত কমিশন। জাতীয় সনদে কি থাকবে এবং কমিশনের কার্যক্রম নির্বাচন প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে কিনা এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, সেটির সম্ভাবনা নেই। রাজনৈতিক দল না চাইলে অন্তর্বর্তী সরকার কিভাবে জাতীয় সনদ বাস্তবায়ন করবে সে প্রশ্নের উত্তরও দেন তিনি। ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেন, সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলের মতামত রয়েছে, তাই রাষ্ট্র কাঠামো নিয়ে ঐক্যমতে তেমন সমস্যা দেখছে না কমিশন। কমিশনের কাজ বা ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। এটা কেবলমাত্র আগামীকালের বিষয় নয়। বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের প্রয়োজনটা দেখা দিয়েছে দীর্ঘদিন যাবৎ। একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি, এবং এটা আসলে একটা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের একটা কাঠামো হিসেবে বিবেচনা করছি আমরা। ফলে আগামীকাল নির্বাচনের বিবেচনার চেয়ে সবচেয়ে বড় বিবেচনা হচ্ছে যে বাংলাদেশ আগামী কোন পথে অগ্রসর হবে তার একটা দিক নির্দেশনা। যে কারণে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাবেন, যারা ক্ষমতায় যাবেন না, সকলেরই দায়িত্ব। এটা নির্বাচনী ম্যানিফেস্টো নয়, এটা নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটা হচ্ছে আমরা বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করার জন্য যে প্রতিশ্রুতি, যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা আমরা দেখতে চাই। যশোরে রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক বলেন, মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন। একই সঙ্গে যেসব জায়গায় তার বিরুদ্ধে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে তাও প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM আফজাল হোসেন 2014 সালের 9 নভেম্বর তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। 2015 সালে 22 জানুয়ারি মামলাটি থানায় রেকর্ড করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গত 16 বছরের সময়টা ছিল দুর্নীতি আর অপশাসনের। দুঃশাসন টিকিয়ে রাখতে অবাধে দুর্নীতির সুযোগ দিয়েছিল শেখ হাসিনা। তিনি বলেন, গত আমলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে সেনাপ্রধান এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের বিরুদ্ধেও ছিল দুর্নীতির অভিযোগ। রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন নয়, রাষ্ট্র, রাজনীতি ও জনগণের গুণগত পরিবর্তন হওয়া জরুরি। তা না হলে জ্ঞানভিত্তিক ও উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। যারা বলেন যে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য আন্দোলন হয়নি, সেটি ভুল বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এর জন্য আইন এবং প্রয়োজনে সংবিধানও পরিবর্তন করতে হয় বলে নজরুল ইসলাম খান উল্লেখ করেন। দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য যাদের দিয়ে দুঃশাসন টিকিয়ে রাখতে হবে তাদেরকে অবাধে দুর্নীতি করতে দেওয়া হয়েছে। দুর্নীতি করে তারা যে সম্পদ অর্জন করেছে সেটা যদি রক্ষা করতে হয় তাহলে দুঃশাসন ছাড়া আর কোনো পথ নাই। কাজে গত 16 বছরের আমাদের এই সময়টাই ছিল দুর্নীতি, অপশাসন বা দুঃশাসন এই যুগ।
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিকালে গান্ডারিয়ার 40 নম্বর ওয়ার্ডের দয়াগঞ্জ মোড়ে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের হাতে রমজানের উপহার সামগ্রী তুলে দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। নারীরা যাতে নিজেদের অনিরাপদ মনে না করেন তা নিশ্চিত করতে হবে। যারা নারীদের জীবন হুমকির মুখে ফেলবে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সংকটকাল অতিক্রম করছে। রাজনৈতিক সরকারি পারে এসব সমস্যা এবং জনগণের মৌলিক সমস্যার সমাধান করতে। তাই স্বল্প সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি। বিভিন্ন দুর্যোগের সময় আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছি আমাদের দলের নির্দেশনায়। সেই বিষয়গুলো আমরা আবারও কিভাবে করতে পারি এবং বিশেষ করে আমাদের নারী সমাজে যারা রয়েছেন তারা যাতে কোনোভাবেও দুর্বল অনুভব না করে, তারা যাতে মনে না করে তারা অনিরাপদ এবং তাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, এটা নিশ্চিত করার জন্য আমি সকলকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা এই জিনিসটা নিশ্চিত করবেন যে আমাদের নারীদের উপর যাতে কোনো ধরনের একটা আঘাতও না আসে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংবিধান বাতিল হয়ে গেছে। এবার নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনে আবার রাস্তায় নামা হবে। রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময় শহীদ পরিবারের সদস্যরা বলেন, শহীদদের হত্যার বিচার না করে নির্বাচন করতে দেওয়া হবে না। বিস্তারিত মামুন আবদুল্লাহর প্রতিবেদনে। ইফতারের আগে আগে এভাবেই হাজির হতে থাকে জুলাই আন্দোলনে আহতরা। কারো হাত নেই, কারো পায়ে ব্যান্ডেজ, কেউ চোখের জ্যোতি হারিয়েছেন ফ্যাসিস্ট আন্দোলনের রাজপথে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে ইফতার মাহফিলে কথা বলেন শহীদ পরিবারের সদস্যরা। হাসিনা সারা জীবন বক্তব্য দিল যে আমার স্বজন হারিয়েছে, তার জন্য যদি এত লোককে ফাঁসি দেওয়া হয়, আমাদের এতগুলো মায়ের আর্তনাদ, এতগুলো মায়ের চিৎকার, প্রত্যেকটা সন্তানের জন্য যদি একটা করেও ফাঁসি দেওয়া হয়, এই হাসিনা সরকার এবং তার দোষরদের কতবার ফাঁসি দেওয়া দরকার। জুলাই আন্দোলনের বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। এখন আমাদের বিচার ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থায় আছে, সেখান থেকে এমন বিচার ব্যবস্থাতে যাওয়া যেখানে সবাই তাদের অধিকার সংরক্ষিত হবে এবং বিচার পাবে, সেটার জন্য কিন্তু সংস্কার প্রয়োজন। যেই সংস্কারের কথাই আমরা বারবার করে বলি। যেই সংবিধানের কারণে আমাদের এতগুলা ভাই শহীদ হয়েছে, এতগুলা ভাই পঙ্গুত্ব বরণ করেছে, সেই সংবিধানকে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটি আমাদেরকে সংবিধান বানাতে হবে। এই সংবিধানের দাবিতে সবাই মাঠে নামতে আপনারা ঐক্যবদ্ধভাবে রাজি আছেন? আজ আহত এবং শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা দাবি জানাই, অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এ সময় বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি না করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজকে দেশে শত শত মামলা হয়েছে, এই শহীদ পরিবারের সদস্যবৃন্দগুলো মামলা করেছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদেরকে আসামি করে মামলা করা হয়েছে। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছাত্র জনতাই বাস্তবায়ন করবে বলে জানান বক্তারা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বনানীতে সড়ক দুর্ঘটনায় মিনারা আক্তার নামে এক নারী নিহতের প্রতিবাদে প্রায় 7.5 ঘন্টার বেশি সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। কফিন নিয়ে বিক্ষোভ মিছিল হয়। পরে দায়ী ট্রাক চালককে 48 ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটামে সড়ক অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধের কারণে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এর প্রভাব পড়ে রাজধানীর প্রায় সব সড়কে। চরম ভোগান্তির শিকার হন মানুষ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সোমবার ভোর 6টায় বনানী চেয়ারম্যানবাড়ি সড়ক পার হয়ে গার্মেন্টসে যাওয়ার সময় দ্রুতগামীর একটি ট্রাক চাপা দেয় পোশাক শ্রমিকদের। এই সময় ঘটনাস্থলে মারা যায় মিনার আক্তার নামে এক পোশাক শ্রমিক। গুরুতর আহত অবস্থায় সুমাইয়া সহ কয়েকজনকে নেওয়া হয় হাসপাতালে।
মিনারা হত্যার প্রতিবাদে সড়কে নেমে আসে পোশাক শ্রমিকরা, অবরোধ করে ঢাকা ময়মনসিংহ সড়ক, বন্ধ হয়ে যায় যান চলাচল। নিহত পোশাক শ্রমিকের মরদেহ নিয়ে মিছিল করে বিক্ষুব্ধরা, তাদের সঙ্গে যুক্ত হয় কড়াইল বস্তির লোকজনও। এমন জায়গা থেকে বাস আসে, আমরা যদি হাত দিয়ে আমি সিঙ্গেল দেই, অথচ বাস কোন গাড়ি কোন থামে না, আমাদের মায়া জায়গা। ঘাতক ট্রাক চালককে গ্রেফতার সহ 3 দফা দাবিতে আন্দোলনে নামে শ্রমিকরা। আগামী 2 দিনের মধ্যে যদি এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে আমরা আবার কর্মসূচি নিব। হইতে পারে সেই কর্মসূচি রাস্তায়, হইতে পারে সেই কর্মসূচি আমাদের যে ডিসি সাহেব ছিল ওনার কার্যালয়, হইতে পারে এটা থানার সামনে। পরে পুলিশের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তারা। শুরুতে যখন আন্দোলনে নামলো তখন থেকে আমরা চেষ্টা করছিলাম, বাট ওদের প্রথমে দাবি ছিল যে ট্রাক ধরতে হবে। তো আমরা ট্রাকটা আটক করলাম, সেটাও আমরা সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকের লোকেশন বের করে দেন সেখানে আমরা ট্রাকটা আটক করেছি। আর প্রথম দিকে একটু তাদেরও সেন্টিমেন্ট ছিল একটু অন্যরকম, পরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে তারাও বিষয়গুলো একটু বুঝতে পেরেছে। দীর্ঘ সময় সড়ক অবরোধের কারণে বনানী, মহাখালী, গুলশান 7 রাস্তা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দেখা দেয় তীব্র যানজট। পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছেছে সাধারণ মানুষ। আমি মেডিকেল সিরিয়াল দেওয়া এনো যামু, এখন ডাক্তার যে পাই কিনা সন্দেহ, এই মাথার তার খালি কো অ্যাক্সিডেন্ট বইছি, এই বওয়া পর্যন্তই শেষ। অনেক গাড়ি উপরে দিয়ে গেছে, আমরা আর যাইনি। নগরীতে তীব্র যানজটে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামীদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দেশের সব শ্রেণীর মানুষকে টার্গেট করে সার্বিক অর্থনৈতিক পরিকল্পনা না নিলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন সম্ভব নয়। বিশেষ করে যুব সমাজকে রাষ্ট্রীয় সহায়তা দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন যুব সমাজের প্রতিনিধিরা। রাজধানীতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় এসডিজি রিপোর্ট 2025 যুব সমাজের ভাবনা শীর্ষক আলোচনা এসব বলেন তারা। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা দেশের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর উপর জোর দেন। সমাজে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের সুস্থ পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তারা। উদ্যোক্তা তৈরিতে যুব ব্যাংক গঠন করা হলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বক্তারা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সামনে বড় ইস্যু হয়ে উঠবে, যদিও এ নিয়ে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি নেই বলেও মন্তব্য করেন আলোচকরা। আমাদের এই যে বিভিন্নমুখী যে শিক্ষা ব্যবস্থা আছে, এটাকে কিভাবে আমরা সমন্বিত করব, এই বিষয়টা কিন্তু আসবে। আমার মনে হচ্ছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ হবে। কর্মসংস্থানের কথা যখন আমরা বলেছি, শোভন কর্মসংস্থান, সেখানে কিন্তু শোভন কর্মসংস্থান করতে গেলে আমাদের নিম্নতম মজুরির বিষয়টা কিন্তু আসবে। এইসব বিষয়গুলো কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে। ভুট্টা ও চাল বাজার সাথে কাঁচামরিচ মাখা দিয়ে ইফতার করেন উত্তরের প্রান্তিক জনপদের মানুষ। এটাই তাদের কাছে মজাদার ইফতার। কখনো ডাল, ভাত বা আলু ভর্তা দিয়ে সারতে হয় সেহরি। উত্তরের তিস্তার চর থেকে ফিরে জুয়েল আহমদের রিপোর্ট। সূর্য পশ্চিমে হেলে পড়লেই তিস্তাপাড়ের ঘরে ঘরে চলে ইফতারি বানানোর প্রস্তুতি। কেউ ভাজেন চাল, কেউ ভুট্টা, কেউ রাঁধেন ভাত, মিষ্টি কুমড়া। একে বেঁকে বয়ে যাওয়া তিস্তার কোল ঘেঁষে নীলফামারীর ডিমলার পায়েসপুকুর। শুধু নামই আছে, রাক্ষসী তিস্তা গিলেছে সবই। জীবনযুদ্ধে টিকে থাকতে নিঃস্ব মানুষের সংগ্রাম চলে নিরন্তর। রোজার মাসেও ভালো মন্দ জোটে না তাদের খাবার পাতে। চাল ভাজলাম, ভুট্টা ভাজলাম, মুড়ি এলে ইফতারি তৈরি করলে সবাই বসে খাবো। শহরের মানুষ যে মতন খায় ওই মতন হামা গরিব মানুষ নদী এলাকার হামা করে পাই। শহরের মানুষ নাকি অনেক নামি দামি খাবার খায়, আমরা যেটা পাচ্ছি ওটাই খাচ্ছি। সন্ধ্যায় ক্লান্ত শরীরে ইফতারিতে বুটবুন্দিয়া তো দূরের কথা, এক গ্লাস শরবত জোটে না ভাগ্যে। ইফতারিতে আছে আপনার ভুট্টা ভাজা, আবার চাউল ভাজা, সাথে আছে আপনার সাদা মুড়ি। এগুলোতেই আমরা খুশি। ভালো মন্দ খাওয়ার ইচ্ছে জাগে। দূরের রাস্তা, টাকা পয়সা নাই, জমি জায়গা যা ছিল সব তো নদীতে ভাঙে গেছে, টাকা পাবো কোথায়? সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলেছে ইফতারির স্বাদ আর পদও, কিন্তু একটুও বদলায়নি উত্তরের প্রান্তিক এসব মানুষের সেহরি ও ইফতারি। সামর্থ্যের সবটুকু দিয়ে যা পান তাই দিয়ে ইফতার ও সেহরি করলেও এসব হতদরিদ্রদের পারিবারিক বন্ধন বেশ মজবুত। সারাদিন রোজা রাখার পর বাহারি সব আইটেমের ইফতারি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন শহুরে মানুষরা, কিন্তু গ্রামীণ জনপদের মানুষের কাছে ভুট্টা ভাজা, মুড়ি,
চাল ভাজা আর সাদা পানি হচ্ছে ইফতারের মূল অনুষঙ্গ, আর এতেই তারা তৃপ্তির ঢেকুর ছাড়েন। তিস্তার চর থেকে জুয়েল আহমেদ, বাংলাভিশন, ডিমলা, নীলফামারী। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টকে গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার ভলকার তুর্কের মন্তব্যের কিছু বিষয়ে স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করছে সেনাবাহিনী। আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে কোনো ইঙ্গিত অথবা বার্তা সম্পর্কে অবগত নয়। এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ হয়ে থাকলে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে। মিস্টার ভলকার তুর্কের মন্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। নিজেরা দামি দামি ফল বিক্রি করলেও সেই দামি ফল দিয়ে তাদের ইফতার করা হয় না কখনোই। ইফতারের আগ মুহূর্তে বেচাকেনার হালকা চাপ থাকায় নিজেদের ইফতারের কথা ভুলে যান ফুটপাতের এসব ব্যবসায়ীরা। তাই তো মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে নিজেদের ইফতার বানাতে ব্যস্ত হয়ে পড়েন তারা। এসব ব্যবসায়ীদের ইফতার নিয়ে আরও জানাচ্ছেন শুভ খান। ইফতারির বাকি কয়েক মিনিট তড়িঘড়ি করে পেঁয়াজ, মরিচ, শসা কাটতে দেখা গেল মতিঝিলের ফুটপাতের কয়েকজন দোকানীদের। এক একজন ভিন্ন ভিন্ন কাজে ইফতারি বানাতে ব্যস্ত। সময় খুব অল্প, তাই এ কাজে হাত লাগিয়েছেন কেউ কেউ। সারাদিন কেনাবেচা নিয়ে ব্যস্ত থাকেন ফুটপাতের এসব দোকানদাররা। মতিঝিলের দিলকুশার ফুটপাত ঘুরে দেখা যায় এই চিত্র। রয়েছে হরেক রকমের দোকান, বাহারি ধরনের ফলের দোকান থেকে শুরু করে রয়েছে সবজি, মাছ ও পোশাকের দোকান। এদের কাছ থেকেই প্রয়োজনীয় জিনিস কেনেন ব্যাংকপাড়ায় আগতরা। সপ্তাহ 2 দিন, শুক্র শনি বন্ধ থাকে, শুক্র শনি 2 দিন, আর 5 দিন আমরা ওয়াকার সবাই একসাথে ইফতারি করি। পরিবারের সাথে করা হয় না কখনো, অনেক মিস করি। মিস করলে কি হবে, পোলায় তো পারতেই, এর জন্য ফুটপাতে করা হয়। ইফতারের আগ মুহূর্তে বেচাকেনা বেশি হওয়ায় নিজেদের ইফতারের খবরই রাখা হয় না তাদের। তাই তো ঠিক আগ মুহূর্তে হাত চালিয়ে তৈরি করেন ইফতারি। আলহামদুলিল্লাহ ভালোই লাগে, সবাই মিলে একসাথে খাই, আলহামদুলিল্লাহ ভালোই লাগে। পেটের দায় আমরা ব্যবসা করি এখানে, সেই জন্য এখানে ইফতারি কি বাসায় কি করতে পারবো, আসলে কি ব্যবসা করতে পারবো। একসাথে 10-12 জন সবাই একসাথে খাইতে ইফতারি অনেক স্বাদ, মজাই অন্যরকম। নিজেরা দামি দামি ফল বিক্রি করলেও তা দিয়ে ইফতার করা হয় না তাদের। এর দাম বেশি, মনে করেন 2 কেজি মালটার দাম 600 টাকা, আমরা 400 টাকার ভিতরে ইফতারি হয়ে যাইতেছে, 200 টাকা পাইছে গেল, যার ফলে আমরা এটা করতেছি। পরিবারের সাথে ইফতার করার ইচ্ছে থাকলেও তা হয়ে ওঠে না বেশিরভাগ সময়। পাশাপাশি বসে যারা ব্যবসা করেন তারাই এখন তাদের পরিবার। আমরা পাশাপাশি দোকানদার সবাই যাদের ফ্যামিলি বাসায়, যে আমরা প্রথম রোজা বাসায় করি, পরেতে আবার দেয় আমরা সবাই মিললে এক জায়গায় করি আর কি, সবাই বন্ধু মিললে করি। এটাই আমাদের পরিবার, ব্যবসায়ী পরিবার। রাজধানীর মতিঝিল এলাকা দেখতেই পাচ্ছেন, ফুটপাতে বসে আছি, একজন ইফতার কাটছেন আর একজন বানাচ্ছেন। যদিও এ সকল ফুটপাতের দোকানদারদের কাছ থেকে ভালো ভালো জিনিসপত্র সংগ্রহ করে মতিঝিল ব্যাংকপাড়ার মানুষ, কিন্তু অবশেষে তাদের ইফতার এভাবে সাদামাটা দিয়ে হয়। ইচ্ছা থাকলেও পরিবারের সাথে এদের ইফতার করা হয়ে ওঠে না। এ সকল শ্রমজীবী মানুষের জন্য শুভকামনা। শুভ খান, বাংলাভিশন, ঢাকা। ছেলেদের ঈদের সকালটাই শুরু হয় পাঞ্জাবিতে। এরপর বেলা বাড়লে শার্ট, টি শার্ট আর পোলো শার্টে স্বাচ্ছন্দ্য বোধ করেন তরুণ থেকে সব বয়সীরা। গরমের কথা চিন্তা করে এবারের ঈদে অনেকেই কিনছেন টি শার্ট, পোলো শার্ট। টি শার্ট, পোলো শার্টের ডিজাইন, স্টাইল আর লুকেও এবার পরিবর্তনের ছোঁয়া। বিস্তারিত SM ফয়েজের রিপোর্টে, ক্যামেরায় জামাল উদ্দিন। ফ্যাশনের চলতি ট্রেন্ড অনুযায়ী ঈদে পাঞ্জাবির পরেই টি শার্ট, পলো শার্টের স্থান। তাই তো তরুণদের পছন্দের বিষয়টি মাথায় রেখে টি শার্টের ডিজাইন ও কাপড়ে পরিবর্তন এসেছে। ফ্যাশন হাউসগুলোও ঈদ সামনে রেখে টি শার্টকে প্রাধান্য দিচ্ছে। পাঞ্জাবির পাশাপাশি স্টাইলিশ টি শার্টের সম্ভারে ভরে উঠেছে আউটলেটগুলো। পোলো টি শার্ট এটা খুব বেশি চলতেছে আমাদের, পাশাপাশি আমরা পাঞ্জাবিটা এবার দিচ্ছি। পাঞ্জাবির থেকে আমাদের বেশি রেসপন্স হচ্ছে পোলো আর টি শার্টে। নতুন আইটেমগুলো ওঠানো হয়েছে, যেমন টি শার্ট, পোলো শার্ট, ড্রপ শোল্ডার উঠিয়েছি কিছু, গরমকে কেন্দ্র করে, প্লাস ঈদকে কেন্দ্র করে। আর আমাদের কাস্টমার ফিডব্যাক খুবই ভালো, আলহামদুলিল্লাহ। ব্লু ব্লাডের প্রোডাক্ট নিয়ে খুবই স্যাটিসফাই তারা। আবহাওয়ার কথা বিবেচনায় কিছুটা উজ্জ্বল রঙই প্রাধান্য দেওয়া হয়েছে। বৈচিত্র্য আনা হয়েছে কাট আর নকশায়ও। খুব সেরা ডিজাইন, কাস্টমার ক্রেতাদের পছন্দের ডিজাইন। অন্যান্য বারের মতো হচ্ছে না,
অন্যান্য বারের তো একটু কম হইতেছে, আশা করতেছি সামনে ভালো হবে। বিভিন্ন প্রকারের আর কি টি শার্ট আছে, পোলো শার্ট আছে, যেমন এখন মুক্ত চলতেছে চায়না টি শার্টগুলো, চায়না পোলো শার্ট, এগুলো সব ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে আছে। ঈদে নামাজের পরে টি শার্টগুলো আমাদের পছন্দ, ছেলেদের প্রথম পছন্দ টি শার্টগুলো, হাফ শার্টগুলো রিল্যাক্স করার জন্য। শুধু টি শার্ট নয়, শার্টের প্যাটার্ন কাটছাটেও এসেছে বড় পরিবর্তন। ম্যাক্সিমাম পছন্দ হচ্ছে সবারই চায়না ফেব্রিক্স আর মার্সারাইজ কটন আছে, তারপর আছে নেকড়া ফাইনের কিছু কাপড় ঢুকছে এবার নতুন, এই যে এই কাপড়গুলো ঢুকছে নতুনে। আর আমাদের হোলসেলটা এবার খুবই মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ শুরু থেকেই। টি শার্ট আর পোলো শার্ট এখন সবগুলো আমরা দেখতেছি, যেটা ভালো লাগতেছে সেটা আপাতত আমরা সব নিচ্ছি। আপাতত আমি এখান থেকে দুটো শার্ট নিলাম আমাদের এই শোরুম থেকে, তো রেঞ্জ মোটামুটি ভালোই আছে, বাট মানে এখনও মানে প্রপারলি সব কালেকশনগুলো আসে নাই। সুতি ও লিলেনের কাপড়ের টি শার্ট এবার বেশি চলছে। গরমে স্বস্তি পেতে ক্রেতারাও বেছে নিচ্ছেন আরামদায়ক শার্ট। ফ্যাশন দুনিয়ায় পরিবর্তন ক্রমবর্ধমান, তাই চিন্তাধারা নতুনত্বের সঙ্গে তাল মিলিয়ে রং ঢং নকশা আর ডিজাইনে পরিবর্তন দেখা যাচ্ছে টি শার্ট পলো শার্টেও, যা নজর কাটছে তরুণদের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।